সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজধানী টিভির নিরাপদ কৃষি এবং খাদ্য বিষয়ক অনুষ্ঠান থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। যারা দেশ থেকে দেখছেন অথবা দেশের বাইরে থেকে আছেন, যে যেখানে আছেন সেখানে আপনারা ভালো আছেন আশা করি, এবং আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে এই পবিত্র রমজানে নিরাপদ খাদ্য এবং রমজানের খাদ্য কেমন হওয়া উচিত সেই বিষয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে আমাদের অতিথিদের সঙ্গে। আমার বাম পাশে রয়েছেন জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব, যিনি কাজ করছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেম্বার হিসেবে। শোয়েব সাহেব, আপনাকে শুভেচ্ছা জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ। জি, আমার সঙ্গে রয়েছেন একজন উদ্যোক্তা, নিরাপদ খাদ্যের উদ্যোক্তা বলাই ভালো, ওয়েব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রূপা আহমেদ। আপনাকেও শুভেচ্ছা জানাই আমাদের। ধন্যবাদ। জি, দর্শক মণ্ডলী, পবিত্র রমজান মাস চলছে। আপনারা সবাই জানেন যে আমরা সিয়াম সাধনার ব্রত নিয়ে এই রমজান মাস পালন করি এবং এই রমজানে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়। আমরা বিশেষ বিশেষ খাবার বিশেষ করে এই মাসে অনেক বেশি পরিমাণে গ্রহণ করি এবং আমাদের এদিকে এটা যেমন আমাদের রসনা বিলাসে ভূমিকা রাখে। আমরা যেমন তৃপ্তি পাই সারাদিন রোজা রাখার পরে, আমরা মুখরোচক খাবার খেতে চাই, কথাটাও যেমন সত্য। আবার একই সাথে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবারের গুণগত মান, বিশেষ করে সেই খাবার কতটা আমাদের দেহের জন্য নিরাপদ, সে নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে এবং গণমাধ্যমে হরহামেশায় এসব বিষয়ে আলাপ আলোচনা চলছে। এখন সামাজিক মাধ্যমের যুগ। সামাজিক মাধ্যমে এমন সব বিষয় আমাদের সামনে তুলে ধরা হচ্ছে যেগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে, প্রলুব্ধ করে খেতে, কিন্তু তার নিরাপদতার মানদণ্ড নিয়ে আমাদের সত্যি সত্যি সংশয় রয়েছে। এবং অনেকে এভাবেও বলেন, অন্য সময়ের জন্যও বলেন, যে আমরা যা খাচ্ছি তা আসলে কতখানি নিরাপদ। আমরা সেই প্রসঙ্গটি নিয়ে আজকে সীমিত সময়ের মধ্যে হলেও কিছুটা বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমি প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনায় নিয়ে যাচ্ছি আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যিনি মেম্বার অধ্যাপক ডক্টর শোয়েব আহমেদ। তার কাছে বলে রাখা ভালো, দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সরকার 2013 সালে নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করেছেন এবং সেই আইনের আওতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়েছে এবং আইন অনুযায়ী বাংলাদেশের খাদ্য সংক্রান্ত তার নিরাপদতার মানদণ্ড নির্ধারণ থেকে শুরু করে সকল বিষয়, বিশেষ করে খাদ্যের নিরাপদতার যে দিকটি রয়েছে সেটি দেখবার দায়িত্ব রয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপরে। এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একজন চেয়ারম্যান রয়েছেন এবং 4 জন মেম্বার সহ আরো অন্যান্য অফিসিয়ালসদের নিয়ে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশে কার্যক্রম করছে। বয়সের দিক থেকে বিবেচনা করলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি নবীন সংগঠন, কিন্তু তারপরেও তাদের দায়িত্ব অনেক বেশি, বিশেষ করে তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। ডক্টর শোয়েব আহমেদ, ডক্টর মোহাম্মদ শোয়েব, সরি আমি আপনার নাম বারবার ভুল করছিলাম, ডক্টর মোহাম্মদ শোয়েব। তো ডক্টর মোহাম্মদ শোয়েব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই রমজানে খাদ্যের নিরাপদতা নিশ্চিতে কি ধরনের ভূমিকা পালন করছে? জি, ধন্যবাদ জনাব আতাউর রহমান। শুরুতেই আমি রাজধানী টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আলোচনা সভা আয়োজন করার জন্য। আমি সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 2015 সালে প্রতিষ্ঠিত হয়। 2013 সালের যে আপনি নিরাপদ খাদ্য যে আইনের কথা বলেছেন সেই আইনের আলোকে, এবং প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে এবং অন্যান্য যে মন্ত্রণালয় বা অধিদপ্তর তাদের সাথে একসাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। এবং আমাদের যে নিয়মিত যে কার্যাবলী, এগুলির অতিরিক্ত হিসাবে এই বর্তমানে যেহেতু এখন পবিত্র রমজান মাস, এবং রমজান মাস আমাদের যে দৈনন্দিন যে খাদ্য অভ্যাস এর চেয়ে একটু ব্যতিক্রম। এবং আমরা জানি যে সারাদিন আমরা উপাস থেকে একটা নির্দিষ্ট সময় যখন সূর্য অস্ত যায় তখন আমরা খাদ্য গ্রহণ করি ইফতারের মাধ্যমে, এবং এই ইফতারের যে খাদ্য উপকরণ সেটা অন্যান্য সময়ের যে খাদ্য আমরা যেটা গ্রহণ করি এর চেয়ে একটু ব্যতিক্রম হওয়াটাই স্বাভাবিক। এবং আমাদের যে কালচার অনুসারে আমরা বিশেষ ধরনের খাবার, যেটা আমরা জিলাপির কথা বলি, বেগুনি, তারপরে অনেক ভাজা জাতীয় যে খাবার আমরা গ্রহণ করি। এবং এই যে খাবার যে আমরা গ্রহণ করছি এবং এগুলি আমরা ঘরে তৈরি করি এবং দেখা যায় যে বিভিন্ন আপনার রেস্টুরেন্ট বা ভ্রাম্যমান যে ইফতারের আইটেম যারা বিক্রি করে তাদের থেকে আমরা ক্রয় করে থাকি। এখন এই ইফতারের আইটেম যেহেতু সারা বাংলাদেশে, শুধু ঢাকা শহর না, বিভিন্ন জায়গায় আপনার আলাদাভাবে তৈরি করা হয়
মনে করেন নিয়মিত যে রেস্টুরেন্ট বা বেকারি শপগুলো আছে এদের বাইরেও ভ্রাম্যমাণ কিছু ইফতারি বিক্রেতা তারা খাদ্য প্রস্তুত করে, তাদের জন্য আমাদের এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিশেষ মনিটরিং এর আমরা আয়োজন করছি। আমরা বিভিন্ন আপনার খাদ্য স্থাপনাগার পরিদর্শন করছি এবং মনিটরিং করছি। এবং ঢাকা শহর, আমি ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহর ছাড়াও আমাদের যে 64টি জেলা একই রকম কার্যক্রম হচ্ছে। ঢাকা শহরে আমরা 6টি অঞ্চলে আমরা ভাগ করেছি এবং আমাদের যে সহকর্মী যারা আছেন বিভিন্ন পর্যায়ে, আপনার ডাইরেক্টর থেকে শুরু করে এর অধীনস্থ যে অফিসাররা, তাদেরকে আমরা 6টি ভাগে ভাগ করে আমরা মনিটরিং এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। এবং আমিও একটি মনিটরিং টিমে অংশগ্রহণ করেছিলাম প্রথম রোজার দিন, যদিও আমি ওই টিমের মধ্যে ডাইরেক্টলি ইনভলভ না, যেহেতু আপনি যেটা বলেছেন যে একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে, আমরা এই 5 জন ডাইরেক্টলি টিমের মধ্যে না, কিন্তু আমরা তদারকি করছি যে আমাদের যে সহকর্মীরা যারা যে কাজ করছে সঠিক নিয়মে করছে কিনা। সঠিক নিয়ম মানে যে ওনারা যে সিদ্ধান্ত দিচ্ছেন সেটা ঠিক আছে কিনা, এবং যারা বিক্রেতা তাদেরও কোনো অভিযোগ আছে কিনা, এই অভিযোগগুলো আমরা যেন নিষ্পত্তি করতে পারে, সেজন্য আমরা ডাইরেক্টলি এই 5 জন ইনভলভ না। এছাড়া আমাদের যে সহকর্মী যারা আছে তারা এই কাজের সাথে সংশ্লিষ্ট। এখন আমরা কি দেখছি, শুরুতেই আমরা দেখি যে তারা যে খাদ্য উপকরণগুলি বিক্রি করছে এটা আপনার তারা হাইজিন মেনটেন করছে কিনা। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আসলে আমাদের যে পরিদর্শনের মনিটরিং এর ফলে যে আমরা রেজাল্ট পাচ্ছি এগুলি আপনার আশানুরূপ না। তারা অ্যাকচুয়ালি যে স্বাস্থ্যকর পরিবেশে যে খাদ্য তৈরি করা সেটা করছেন না, এবং তারা আপনার যখন খাদ্যটা বিক্রি করছেন তারা যে আমরা যে বলি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, হেড ক্যাপ পরতে হবে, গ্লাভস ইউজ করতে হবে, মাস্ক পরবে, এবং আলাদা যে একটা মনে করেন ল্যাব কোট যদি বলি, আলাদা একটা আবরণ তাদের গায়ে থাকবে, সেটা তারা ব্যবহার করছেন না। সো এই জিনিসটা যেন তারা ব্যবহার করেন, এই ব্যাপারে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। এছাড়া আরো অন্যান্য যে বেসিক আপনার নিয়মাবলী যেগুলি আমরা সবসময় বলে থাকি, যে খবরের কাগজে তারা কোনো খাবার আপনার দিতে পারবে না, অর্থাৎ যে প্যাকেট যেটা ব্যবহার করবে সেই প্যাকেটজাত কিন্তু আলাদা, অর্থাৎ যেখানে কোনো লেখার কোনো কালি থাকবে না। কারণ আমরা জানি যে খবরের কাগজে যে লেখা থাকে ওই লেখাটা আমাদের স্বাস্থ্যের জন্য, কালিটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনারা জানেন যে এখন যেহেতু রমজানের মাস এবং ভক্তও চায় যে বিভিন্ন ধরনের শরবত তারা গ্রহণ করবে, এই যে শরবত যে তৈরি হচ্ছে এবং যে কন্টেনার বিক্রি হচ্ছে, এই কন্টেনারগুলি অনেকগুলি আপনার ফুড গ্রেড না, এবং তাদের মধ্যে কোনো লেবেলিং নাই। আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আপনার একটি প্রবিধানমালা আছে, মোড়কজাতকৃত খাদ্য পণ্যে আমাদের লেবেল থাকবে এবং এটা কবে উৎপন্ন হয়েছে এবং কবে পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। এই যে লেবেলিং, এই লেবেলিং গুলো অধিকাংশ যে আপনার এই যে শরবত বা এই জাতীয় জুস এগুলি যেগুলি তৈরি হচ্ছে বা বিক্রি হচ্ছে ইফতারের আগে, সেগুলি থাকে না। এছাড়া আমাদের আরেকটা যেটা আপনারা জানেন যে পবিত্র রমজান মাসে ভোক্তারা চায় যে জিলাপি তারা মানে নিজেরা খাবে বা গ্রহণ করবে। এই যে জিলাপি তৈরি হচ্ছে বা জিলাপি বিক্রি হচ্ছে, এই জিলাপি তৈরির সময় তারা দেখা যায় যে তেলটা ব্যবহার করতেছে সেই তেলটাও অনেক সময় পোড়া তেল অথবা ভাজা পোড়া, যেমন পেঁয়াজু বলি, ছোলা অথবা আপনার বেগুনি, যে তেলে ভাজতেছে সেই তেলগুলো একই তেলে তারা অনেকবার ভাজতেছে, এবং এই তেলটা যখন আপনার বেশি পুড়ে যাবে তখন এক ধরনের আপনার কেমিক্যাল তৈরি হবে, সেটা আপনারা জানেন যে ট্রান্সফ্যাটি অ্যাসিড। এই ট্রান্সফ্যাটি অ্যাসিডটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, এবং এই তেল যদি ব্যবহার না করে, এই জন্য তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। আমাদের যে এই বিশেষ অভিযান মূলত যারা এই ইফতারের আইটেম বিক্রি করছে তাদেরকে অবহিত করা, তাদের সঠিক পদ্ধতিতে যেন খাদ্য বা ইফতারের উপকরণ তৈরি করতে পারে এই জন্য পরামর্শ দেওয়া। এইখানে আমরা এই 1 মাসে কোনো মোবাইল কোর্টের পরিচালনা করছি না, যেন যারা বিক্রি করতেছে তাদেরও কোনো আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হন। আমাদের লক্ষ্য হচ্ছে যে তাদেরকে আপনার সঠিক নিয়মে
নিরাপদ খাদ্য যেন তারা প্রস্তুত করতে পারে, এবং সেইভাবে যারা ভোক্তা, আমিও একজন ভোক্তা, আপনার মনে করেন ইফতারের আইটেম আমিও বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্ট বা ভ্রাম্যমান যে ইফতার যারা বিক্রি করে তাদের কাছ থেকে আমি ক্রয় করি। সো আমিও যেন নিরাপদ খাদ্য ক্রয় করতে পারি তাদের মাধ্যমে, সেই জিনিসটাই আমরা তাদেরকে অবহিত করছি। ধন্যবাদ ডক্টর শোয়েব। আপনি নিজে আপনার বক্তব্যের মধ্যে কিন্তু বলেছেন যে আমাদের ইফতার তৈরি থেকে শুরু করে ইফতার যেভাবে বিক্রি হচ্ছে তার মধ্যে অনেক ঝুঁকিপূর্ণ আচরণ রয়েছে, বা আমরা যদি ওইভাবে বলি যে অনেক ঝুঁকি রয়েছে, সেটা আপনিও বললেন। আবার একই সাথে আপনি এই কথাটাও বললেন যে আপনারা সচেতন করবার চেষ্টা করছেন। আপনাদের যে 64টা জেলা রয়েছে সেই 64টা জেলার আপনারা আপনাদের কর্মকর্তারা আছেন, তারা কাজ করছেন। কিন্তু একজন ভোক্তা তিনি কি দেখে আসলে বুঝবেন যে ইফতারিটা যেটা তিনি কিনছেন সেটা নিরাপদ নাকি নিরাপদ না? লেবেলের কথা আপনি বলেছেন, তো লেবেল তো যেটা বোতলজাত সেটার ক্ষেত্রে, কিন্তু আমি যে জিলাপি কিনছি কিংবা আমি যে বেগুনি কিনছি, পেঁয়াজু কিনছি, সেখানে তো লেবেলের ব্যাপার থাকছে না। তাহলে আপনি সেখানে কিভাবে এই মানদণ্ডটা নিশ্চিত করবেন? আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখছি। উত্তরটা নেবার আগে আমি রূপা আহমেদের কাছে যেতে চাই। রূপা আহমেদ, নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেন আপনি, এবং একই সাথে আপনি একজন ভোক্তাও। আপনি যখন খাদ্য কেনেন, ইফতার কেনেন, প্রথমে আমি সেই জায়গাতেই আসতে চাই। একজন ক্রেতা হিসেবে, একজন ভোক্তা হিসেবে আপনি কি করে বোঝেন যা আপনি কিনছেন তা নিরাপদ? ধন্যবাদ। আমি প্রথমে যেটা দেখি অনেস্টলি সেটা হচ্ছে যে সামনে যে খাবারটা রাখা ওইটা প্রপারলি ঢাকা কিনা, ট্রান্সপারেন্ট কোনো পেপার দিয়ে বা ঢাকা কিনা, ওইখানে আশেপাশে মাছি আছে কিনা, এবং যারা সার্ভ করছে ওদের পোশাক এবং ওদের হাতে গ্লাভস পরা কিনা বা ওদের মাথায় ক্যাপ কিনা, এগুলো দেখি। এগুলো দেখে যদি নিশ্চিত হয়, যেমন গতকালকে আমি কিনেছি, মানে অনেক দূরে গিয়ে অনেকগুলো দোকান পার হয়ে আমি যেই দোকানে জাস্ট এগুলো একটু দেখলাম, সেখান থেকে কিন্তু আমি জিনিসটা কিনলাম। তো এটাই আসলে করা উচিত। কেনার সময় যদি আমরা ভোক্তা যারা যদি কোনো এইরকম সিচুয়েশন দেখি যে অস্বাস্থ্যকর পরিবেশে, তখন আমরাও কিন্তু তাদেরকে বলতে পারি যে তোমরা এটা করো না, কারণ এই খাবারটা তো আমরা খাচ্ছি, এটা আমাদের জনগণের জন্য এটা ক্ষতিকারক। এটা তখনও আমরাও যদি বলি তাহলে তারাও আসলে সচেতন হবে। ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো পরিচ্ছন্নতার দিক দেখে আপনি নির্ধারণ করেন যে হয়তো খাবারটা ঠিক আছে, কিন্তু খাদ্য দূষণ তো আসলে চোখে দেখা যায় না, আপনি দেখে বুঝবেন না। এবং এটা উৎপাদন পর্যায়ে যদি তার মানদণ্ড ঠিক মতো অনুসৃত না হয়, যেমন আমাদের শোয়েব সাহেব বললেন, ডক্টর শোয়েব বলছেন যে আপনি যে তেলটা ব্যবহার করছেন সেই তেলটা যদি ঠিকঠাক না থাকে তাহলে তো সেই খাবার ঝুঁকিপূর্ণ হবে, আপনার ক্যান্সার সহ বিভিন্ন অসুখ হতে পারে। কিন্তু কোন তেলে ভাজা হয়েছে সেটা তো আপনি দেখছেন না। এটা তো বোঝা যায়, এটা আপনি যখন কিনবেন জিনিসটা, যখন দেখবেন খুব ডিপ কালারটা, আচ্ছা, তখন বোঝা যাবে যে এটা দুইবার তিনবার ভাজা একটা তেলের মধ্যে। আর যেটা ফ্রেশ উপরে একদম একদম বুঝাই যায় যে এটা একটু মানে কালারটা একটু ডিফারেন্ট থাকে, এটা কিন্তু বোঝা যায়। আর খাওয়ার পরে তো বোঝাই যায় যে এটা কোনটা বাসি বা কোনটা। তার মানে খাবারের ক্ষেত্রে যে একটা চকচকে ভাব আমরা সাধারণত, হ্যাঁ, এটা দেখতে হবে, এটা দেখতে হবে কালারটা। হ্যাঁ, হ্যাঁ, রঙিন হলেই বোধহয় সেটা ভালো, এটা মনে করবার কোনো কারণ নাই। ভাজার উপরে যে লেয়ারটা পড়ে, আপনার বেগুনি হোক কি হোক, ওই লেয়ারটা দেখলে কিন্তু অনেকটা বোঝা যায়। একদম কালচে যেটা হয়ে যায় ওইটা বোঝা যাবে যে পুরানো তেল, এটা বোঝা যায়। একজন উদ্যোক্তা হিসেবে আপনি কি ধরনের খাবার বিপণন করেন বা উৎপাদন করেন? আমি তো উৎপাদন করে আসলে রান্না করতে যেই জিনিসগুলো লাগে মূলত সেগুলো নিয়ে কাজ করি, মানে রান্নার মূল ইয়েগুলো নিয়ে, মশলাগুলো নিয়ে। আর হচ্ছে রোজার ভিতরে আমি যেমন চিড়া, হাতে ভাজা মুড়ি, তারপর হচ্ছে বেসনটা আমি হাতে তৈরি করে, বেসনটা হচ্ছে আপনার অনেকে দোকানে যেটা হয় অ্যাঙ্কার ডাল দেয়, বাছা থাকে না, আমরা যেটা করলাম সেটা হলো বাছা ডালে আপনার হচ্ছে কিছু চাল মিক্সড করে, পোলাও চাল মিক্সড করে, সেটা হলো আমরা ভেঙে ওইটা প্যাকেজজাত করে আমার শপে তুলেছি। আর ছোলাটার ক্ষেত্রেও ময়লাগুলো বেছে এই দিকে একটু সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, এবং সেভাবে আসলে যেন ভোক্তার কাছে যেন ভালো খাবারটা দিতে পারি, এই জন্যই আমি আসলে খাবার নিয়ে কাজ করতে চাই, যে আসলে যেন নিজে ভালো খাবারটা খাই, অন্যকেও যেন ভালো খাবারটা প্রোভাইড করতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি একটু ডক্টর শোয়েবের কাছ থেকে জেনে আসি এই বিষয়ে। ডক্টর শোয়েব, আমাদের উদ্যোক্তা রূপা আহমেদ তিনি বলছিলেন যে তিনি নিরাপদ খাবার উৎপাদন করছেন, বিশেষ করে হাতে ভাজা চিড়া তৈরি করছেন এবং বেসন তৈরি করছেন, এবং অন্যান্য মশলাও তিনি বিক্রি করেন। এবার আপনি বলছিলেন লেভেলের কথা, যে একটা লেভেল থাকতে হবে এবং অনুমোদন নিতে হবে। তো এই ধরনের যারা হ্যান্ডমেড প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে, আমরা অনেক দেখতে পাবো, সেগুলোর মানদণ্ডের ব্যাপারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অবস্থানটা কি, বা সেটা কতটা নিরাপদ বলে আপনারা মনে করেন?
জি, অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করছি এবং সেমিনার আয়োজন করছি, এবং বিভিন্ন আমরা যদি স্টেক হোল্ডার বলি যে খাদ্য উৎপাদনের সাথে যারা জড়িত, মনে করেন উৎপাদক, পরিবেশনকারী এবং উদ্যোক্তা, আমরা উদ্যোক্তাদেরকে সবসময় উৎসাহিত করি, এবং বিশেষ করে নারী উদ্যোক্তা যারা। এবং আজকেও সকালে আমাদের কর্তৃপক্ষের অফিসে একটি সেমিনার ছিল যেখানে 50 জন নারী উদ্যোক্তা ছিল বেশিরভাগই, এবং তাদেরকেও আমরা এই নিরাপদ খাদ্য বিষয়ে কিভাবে তারা আপনার খাদ্য উৎপাদন তৈরি করতে পারবে এবং এই ব্যাপারে আমরা তাদেরকে প্রশিক্ষিত করেছি। এবং ওই যে লেবেলিং এর কথা, যেটা অ্যাকচুয়ালি যে কোনো খাদ্য পণ্যে আপনার লেবেলিং থাকতে হবে। এটা যদি আমরা যদি বেকারির কথা বলি অথবা কোনো পিঠার কথা বা জুস, যে কোনো জিনিসে হোক না কেন এর মধ্যে লেবেলিং থাকতে হবে। এছাড়া আমরা তাদেরকে আরো আপনার প্রশিক্ষিত করি যে যেই ধরনের খাদ্য উপকরণ ব্যবহার করবো। আমরা জানি যে খাদ্যে বিভিন্ন ধরনের এডিটিভস ব্যবহার করা হয়, প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। এই প্রিজারভেটিভ এডিটিভস সবই একটা নির্দিষ্ট মাত্রার বেশি যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আমরা জানি বেনজোইক অ্যাসিড, অনেক ক্ষেত্রে আমরা বেনজোইক অ্যাসিড ব্যবহার করি। সেই বেনজোইক অ্যাসিডের একটি মাত্রা আছে যেটার জন্য আমাদের একটি প্রবিধানমালা আছে, এবং এই প্রবিধানমালাগুলো সম্বন্ধে আমরা তাদেরকে অবহিত করেছি। এবং এছাড়া আমরা জানি খাদ্যে আমরা লবণ ব্যবহার করি, সোডিয়াম ক্লোরাইড, এবং আমাদের দেশে প্রায় বেশিরভাগ মানুষজনই আলগা লবণ থেকে শুরু করে খাদ্যে বিভিন্ন ধরনের লবণ ব্যবহার করে। এই লবণটা যেন পরিমিত মাত্রা হয় সেই জন্য আমরা তাদেরকে অবহিত করছি। এবং এছাড়া চিনি, আমরা জানি যে এই যে রমজান মাস, বিভিন্ন খাদ্য পণ্যে আমরা মিষ্টি করার জন্য আমরা চিনি ব্যবহার করি। এই চিনিটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যখন মাত্রা অতিরিক্ত হবে তখন এই চিনিটা ক্ষতিকারক হবে, এবং বেশি মাত্রা যদি আমরা চিনি গ্রহণ করি আমরা জানি যে ডায়াবেটিক্স রোগের আমরা আক্রান্ত হতে পারি। এছাড়া ফ্যাট, আমরা জানি স্যাচুরেটেড ফ্যাট যেটা আমরা আমাদের ঘির মধ্যে থাকে অথবা ডালডার মধ্যে থাকে, এই ফ্যাটগুলো যেন পরিমিত মাত্রায় তারা ব্যবহার করে সেই জন্য তাদেরকে আমরা সবসময় উৎসাহিত করি। আর জনাব রূপা সুন্দর বলেছেন, অ্যাকচুয়ালি আমিও বলতে চেয়েছিলাম, যখন খাবারটা তৈরি হবে উনি যিনি উদ্যোক্তা উনি যখন তৈরি করবেন এবং ডেলিভারি দিবেন, অথবা আমরা যখন ইফতারি আইটেম যিনি বিক্রি করতেছেন, রেস্টুরেন্ট হোক অথবা ভ্রাম্যমাণ আপনার বিক্রেতা, উনি অবশ্যই ইফতারি আইটেমগুলি ঢেকে রাখবেন। এবং এই জিনিসগুলো আমরা যে মনিটরিং যখন আমরা করছি তখন আমরা আমাদের নিজেদের উদ্যোগে যে আপনার ঢেকে রাখার জন্য যে ব্যবস্থাপনা সেটা আমরা তাদেরকে দিচ্ছি, কিন্তু আমরা চাই যে পরবর্তী দিন অর্থাৎ আজকে আমি দিচ্ছি, কালকে থেকে যেন তারা নিজেদের উদ্যোগে সে কাজটুকু করে। এভাবে আমরা খাদ্যকে নিরাপদ রাখতে পারবো। এখন আপনি এর আগে প্রশ্ন করেছিলেন যে একজন ভোক্তা কিভাবে অ্যাকচুয়ালি চিনবে। এটা একটা জটিল ব্যাপার, কারণ খাদ্য নিরাপদ রাখার জন্য বিভিন্ন জন আপনার এটার সাথে জড়িত। এই জন্য এটাকে বিদেশিরা বলে শেয়ার রেসপন্সিবিলিটি। যিনি উৎপাদন করছে তার যেমন দায়িত্ব, যিনি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অথবা বাজারজাতকরণ যিনি বিক্রি করছেন, এবং ভোক্তারও আপনার অনেক এখানে দায়িত্ব আছে। অর্থাৎ আমরা ওই দোকান থেকে কিনবো যেই দোকান এই যে প্রপার হাইজিন মেনটেন করছেন। হ্যাঁ, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা আমি বললাম যে প্রথম রোজাতে আমি কিছু আপনার ইফতারের আইটেম যারা বিক্রি করে তাদের ওইখানে গিয়েছিলাম মনিটরিং কাজে। আমি দেখেছি যে কিছু কিছু দোকানে আপনার বিক্রি করছে এর আশেপাশে যে গাড়ির যে টায়ার, সেই টায়ারের পাশে এবং টায়ারের সাথে আপনার ওই খাদ্য উপকরণগুলো একদম লেগে আছে। এবং ইফতারের আইটেম হিসাবে আলুর চপ বিক্রি করা হয়, সেই আলুর চপগুলো আপনার একদম ড্রেনের পাশে তারা তৈরি করে মানে কাঁচা অবস্থায় রেখে দিয়েছে, এবং এইটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। সো এই জিনিসগুলো ভোক্তারও কিছুটা আপনার দায়িত্ববোধ আছে যে ওনারা এই জিনিসগুলো অবজার্ভ করবেন, এবং এই জন্য আমাদের আপনার চিন্তা ভাবনা যে ভোক্তাদেরকে নিয়েও আমরা যেন একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি, একটা সচেতনতা তৈরি করা দরকার ভোক্তা পর্যায়েও। আমি এবার একটু আবার আলাপ করতে চাই রূপা আহমেদ আপনার সঙ্গে। আমরা শোয়েব সাহেবের কাছে শুনলাম যে তিনি সচেতনতার উপরে জোর দিলেন, ভোক্তার সচেতনতা। কিন্তু ইফতারে আমরা যা খাই সেটা যে শুধুমাত্র এই ভাজা পোড়া বেগুনি এগুলোই তো নয়, এর সঙ্গে আমাদের অন্যান্য খাদ্যপণ্য আছে, যেমন আমরা অনেক ধরনের ফল খাই, সেগুলোর নিরাপত্তা নিয়েও কিন্তু জনমনে বিশেষ করে ভোক্তা পর্যায়ে নানান দুশ্চিন্তা রয়েছে। তো একজন উদ্যোক্তা হিসেবে এবং একজন আপনি যেহেতু খাদ্য ব্যবসার সঙ্গেও জড়িত, আপনারা কিভাবে ভোক্তাদেরকে নিরাপদ খাদ্য সরবরাহ করছেন বা
কিভাবে আপনারা নিশ্চিত করছেন যে আপনারা পণ্যের দিকটা খেয়াল রাখছেন এবং নিরাপত্তার দিকটা খেয়াল রাখছেন? এটা আসলে হচ্ছে কি, এটা তো মানে অনেক বড় একটা বিষয়। যেমন খাদ্য যে আমরা যে ভোক্তাদের কাছে দিব, আমরা যে তৈরি করছি ওইটা কিনা হাইজিন কিনা আমরা কিন্তু জানি না। কারণ এই যে আপনার এই যে সাপ্লাই চেইন, আমাদের কিন্তু গোড়া থেকে কাজ করতে হবে। এই আপনার যে সারটা তৈরি হচ্ছে ফুলকপি দিয়ে, আমরা যে একটা হেলদি খাবার তৈরি করব, সেই ফুলকপিটা আদৌ আমাদের ভালো হচ্ছে কিনা, তো মানে যেটা উৎপাদন হচ্ছে এটা আসলেই সঠিক উপায়ে উৎপাদন হচ্ছে কিনা এটা কি আমরা জানি? ওই সারটা ঠিক কিনা সেটাও আমরা জানি না। আমার মনে হয় এটা হচ্ছে, যেমন আমরা একটা দিবস পালন করি ফেব্রুয়ারি 2 তারিখ, এরকম দিবসে আমরা এই সচেতনতা, এর কোনো বিকল্প নাই, সচেতনতা। এবং এইটার জন্য টিভিসি, বিলবোর্ড, ছোট ছোট নাটক এগুলো করে যেটা করতে হবে যে একটা মানে একটা হাইজিন খাবার না খাওয়ার কারণে আমরা যেই বিপদে পড়ি, আমাদের যে অল্প বয়সে এখন স্ট্রোক হচ্ছে, তারপর হচ্ছে আপনার যেই মানে ফিজিক্যাল যে প্রবলেম গুলো হচ্ছে, আপনি এখন ম্যাক্সিমাম বাচ্চা দেখবেন যে মানে স্পেশাল চাইল্ড। একজন উদ্যোক্তা হিসেবে আপনাদের কিছু করণীয় নাই? আমরা যেটা করি, আমরা আমাদের সেমিনার গুলোতে আমরা আমাদের প্রত্যেকটা, এবং আমি আমার কিন্তু অনেক উদ্যোক্তা আছে যারা শুধু খাবার নিয়ে কাজ করে, ওদেরকে সবসময় আমি এই কথাটা বলি, অবশ্যই যেন ওরা এই জিনিসগুলো মেনটেন করছে। খাবারটা আমি যে তুলে দিব, আমার সন্তানকে যেন তুলে দিতে পারি খাবারটা, ওইভাবেই আমি ভোক্তার জন্য তৈরি করব। তাহলে কিন্তু মানে এটা হলো ম্যান টু ম্যান আসলে ভ্যারি করবে, ম্যান টু ম্যান চিন্তা করতে হবে এবং সবাইকে একত্রিত ভাবে একটি দিবসকেও আমরা বিশেষভাবে পালন করতে পারি এই সচেতনতা তৈরি মানে জাগ্রত করার জন্য। আর আমরা একদম রুট লেভেল থেকে গ্রাম পর্যায়ে কিন্তু আমরা কাজ করি। এবং আমার কিন্তু একটা আমার ওয়ার্ল্ড ফাউন্ডেশনে কিন্তু আমার যেটা একটা স্বপ্ন আর কি, যেটা আমি দেখি, সেটা আমি খুব অচিরে আমি নারীদেরকে সবজি চাষের প্রতি উদ্বুদ্ধ করব এবং ওদেরকে যে সারটা দেওয়া, ওইটার জন্য আমাদের এক আপু আছে, উনি সার তৈরি করে, তো ওনার নিরাপদ সবজি উৎপাদনের জন্য সেখান থেকে শুরু করে আমরা প্রোভাইড করব যে সারটা যে এইটা ছিটায় তোমরা জমি চাষ করবো, তোমাদের সবজিগুলো আমরা নিয়ে আসবো, আমাদের ওখানে সেলের ব্যবস্থা করবো। তাহলে হবে কি, যারা উৎপাদন করছে তাদের জন্য কিন্তু বেনিফিট, মানে তারা যে আসলে লস করে, যখন একটা ফুলকপি আমরা কিনি 50 টাকা, কিন্তু ওখানে বিক্রি হচ্ছে 5 টাকায়। তো এইগুলো যখন আমরা ওদেরকে সরাসরি একটা সংযোগ করে দিতে পারবো, তখন কিন্তু ওরাও ভালো একটা উৎপাদন করতে চাবে এবং ওরা ভালো একটা টাকাও পাবে বিনিময়ে, যেটা হয় আর কি, তখন ওদের ভিতরে আগ্রহটাও হবে। আপনার কাছে একটা প্রশ্ন, যে এই যে আপনাদের মতো উদ্যোক্তারা যারা সারা দেশে আছেন, তারা প্রায়ই অভিযোগ করেন যে হয়রানির অভিযোগ, হ্যাঁ, কারণ মোবাইল কোর্ট হয়, সেই মোবাইল কোর্টে এসে তারা বিভিন্ন সার্টিফিকেট চায়। সেই জায়গাটাতে আপনারা কি সুপারিশ করেন? কি হলে আপনারা নিরাপদে ব্যবসাটা করতে পারতেন? একটা নিরাপদ ভোক্তা জায়গা থেকে আমরা নিরাপদতা যেমন চাই, উদ্যোক্তা হিসেবে আপনি যেমন আপনার পণ্যটা বিক্রি করতে চান, আবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারাও চাইবে নিরাপদতার মানদণ্ড অনুসৃত হোক। আমাদের কারো চাওয়াটাই কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সমন্বয়টা কিভাবে হবে বা আমরা কিভাবে নিশ্চিত করব? এটা আসলে আমরা যে তৈরি করছি, যেটা উৎপাদন করছি, সেই উৎপাদনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভোক্তার হাতে দেয়া পর্যন্ত আমরা প্রসেসটা কিন্তু সেটা বিভিন্নভাবে সেটা ডকুমেন্টস রাখতে পারি, ফুটেজ রাখতে পারি, তৈরির সময় কিছু করে আমরা একটা অ্যালবাম স্বরূপ রাখতে পারি, হ্যাঁ, একটা দেয়ালে ঝুলাই দিতে পারি যে আমরা এইভাবে এই জিনিসটা তৈরি করছি, যখন আসলো তারা, এবং আমার যদি লিগ্যাল পেপার থাকে তখন যেন তারা আমাদেরকে হ্যারেজ না করে, সেই ব্যাপারেও আমরা চেষ্টা করব। অনেক ধন্যবাদ। ডক্টর শোয়েব, আপনি কি বলবেন এই একই বিষয়ে? আমি আপনাকেও যদি প্রশ্ন করি, যে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে নিরাপদ খাদ্য তারা পেতে চায়, ভোক্তার যারা উদ্যোক্তা আছেন তারা বিক্রি করতে চায়, আবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা মানদণ্ড নিশ্চিত করতে চায়, এবং এই তিনের মধ্যে একটা সমন্বয় কিভাবে আমরা পেতে পারি, সংক্ষেপে যদি একটু বলেন। জি, অ্যাকচুয়ালি এই সমন্বয়ের জন্যই আমরা কাজ করছি। আমরা আমাদের কাজের মধ্যে আমরা যদি বলে থাকি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন জেলা থেকে নমুনা সংগ্রহ করছি এবং নমুনা সংগ্রহ করে আমরা দেখছি যে ওই খাদ্য পণ্যে যে কমপ্লায়েন্স কিনা। আর সবাইকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষিত করছি এবং আমরা চাই যে বাংলাদেশের সকল নাগরিক যেন নিরাপদ খাদ্য পায়, এবং এই নিরাপদ খাদ্য পাওয়ার জন্য সবাই সম্মিলিত অ্যাকচুয়ালি কাজ করতে হবে। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রমে আমরা রেগুলেশন তৈরি করছি, এবং আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের US FDA বলি বা ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বিভিন্ন ধরনের
আপনার এই যে রেগুলেশন গুলো আছে, স্ট্যান্ডার্ড গুলো আছে, এবং তাদের যে নাগরিক তারা কিন্তু সেই রেগুলেশন গুলো আপনার মেনে চলে। আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে রেগুলেশন গুলো, এই রেগুলেশন গুলো যেন আমাদের সকল নাগরিক যেন আপনার প্রতিপালন করে, সেটাই আমরা চাই। শুধু নাগরিক না, আপনার যে যারা খাদ্য উৎপাদন করছে, বিভিন্ন ফুড বিজনেস অপারেটর থেকে উৎপাদনকারী, সবাই যেন এগুলি মেনে চলে, তাহলেই আমরা বাংলাদেশের সকল নাগরিকের জন্য নিরাপদ খাদ্য আমরা সরবরাহ করতে পারবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম এবং আপনারা শুনলেন, যেটা মূল কথা সেটা হচ্ছে নিরাপদ খাদ্য কারো একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। এটা আমাদের একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি, বা সবাই মিলে করতে হবে। আমরা সবাই মিলে সবার জন্য নিরাপদ খাদ্য সবসময়ের জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।